নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 7ই নভেম্বর বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ওয়াকফ নিয়ে কালাকানুনের বিরুদ্ধে এক সমাবেশে প্রতিবাদী বক্তব্য রেখেছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় ভয়ঙ্কর দুর্নীতির ফাঁস, এটা ইচ্ছাকৃত জালিয়াতি বলেছে কলকাতা হাইকোর্ট। পরপর দুদিন পিছিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে হয়েছে আরজিকর কাণ্ডের শুনানি। আব্দুস সাত্তারকে নবান্নের প্রশাসনে নিয়োগ করে এক চালে আস্তিনের 3টে তাস টেবিলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে সংঘই কিনা শিরোধার্য, ভোট প্রচারে উগ্র হিন্দুত্বেই ফিরে গিয়েছেন নরেন্দ্র মোদী। ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে পারস্পরিক স্বার্থের বিষয়ে ভার্চুয়ালি আলোচনা। আমেরিকায় ক্ষমতা হস্তান্তরের পর কাকে কোন দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাসেম বলেছেন, একমাত্র যুদ্ধক্ষেত্রই হচ্ছে ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটানোর জায়গা। ইরানের আণবিক শক্তি সংস্থা AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, তার দেশ সফলতার সাথে বিশ্বের শীর্ষ পরমাণু শক্তিধর দেশগুলোর সারিতে পৌঁছেছে। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। মুর্শিদাবাদের সাগরদিঘিতে ওয়াকফ নিয়ে কালাকানুনের বিরুদ্ধে এক সমাবেশে প্রতিবাদী বক্তব্য রেখেছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। আগামী 19শে নভেম্বর 2024 কলকাতার শহীদ মিনার ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে মহাসমাবেশের ঘোষণা করেছেন তিনি। গতকাল বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘি ঈদগাহ ময়দানে ইমাম মুয়াজ্জিন কাউন্সিল এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে কামরুজ্জামান বলেছেন, ওয়াকফ সম্পত্তি হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ইত্যাদির সম্পত্তি। দরিদ্র মুসলমানদের কল্যাণে ধর্মপ্রাণ মুসলমানদের দানকৃত সম্পত্তি। এই সম্পত্তি মোদী সরকারের দখলের অপচেষ্টা, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে মেনে নেব না। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেন যে এক দেশ এক আইন হবে, তাহলে ওয়াকফ সম্পত্তির পরিচালন কমিটিতে 2জন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি থাকলে দেবোত্তর সম্পত্তি তথা মন্দির কমিটিতেও তো 2জন করে মুসলিম প্রতিনিধি রাখার কথা বা রাখা উচিত। সে কথা তিনি বলছেন না কেন? আসলে মোদী সরকার এক দেশের ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা আইন এবং অনুশাসন চাইছেন। একই সঙ্গে রামগিরি মহারাজ এবং নরসিংহনন্দ মহারাজের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অবমাননা করার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই 2 মহারাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। এদিন সমাবেশে বক্তব্য রাখেন ইমাম মুয়াজ্জিন কাউন্সিলের সাগরদিঘি ব্লক কমিটির সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, কাজী মহসিন আজিম, মাওলানা নিজামুদ্দিন, শাহিন হোসেন, বদরুল আলম প্রমুখ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় ভয়ঙ্কর দুর্নীতির ফাঁস, এটা ইচ্ছাকৃত জালিয়াতি বলেছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। যোগ্য ব্যক্তির টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। একজন নয়, এমন ঘটনা ঘটেছে 5 জনের সঙ্গে, আর তাই দেখে রীতিমতো স্তম্ভিত কলকাতা হাইকোর্ট। এটা ইচ্ছাকৃত জালিয়াতি বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি রবি কিষান কাপুর। শুধু তাই নয়, ঘটনায় বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও তলব করেছে কলকাতা হাইকোর্ট। এমনকি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী রাজ্যকে পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ রয়েছে, আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এই প্রকল্পে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত অব্যাহত। এর মধ্যেই কেন্দ্রের আবাস যোজনার টাকা নিয়ে মারাত্মক অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে ক্যানিং 1 নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার জন্য গত 2021 সালে আবেদন জানিয়েছিলেন ওই গ্রাম পঞ্চায়েত এলাকার সিরাজুল মণ্ডল সহ 5 জন বাসিন্দা, কিন্তু দিনের পর দিন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছেন তারা। একাধিকবার এই বিষয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হন সিরাজুল সহ ওই 5 জন। অভিযোগ, বিভিন্ন সময় পঞ্চায়েত বিভিন্ন কথা বলেছে, কখনো বলা হয়েছে টাকা আসেনি, তো আবার কখনো তাদের জানানো হয় যে তারা নাকি টাকা পাওয়ার যোগ্যই নন। সিরাজুল মণ্ডলদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার যদি যোগ্য না হই তাহলে কেন আগে বলা হলো না। আর তা দাবি করেই কলকাতা হাইকোর্টে মামলা করেন ওই 5 জন, যেখানে যে কোনো স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করে দেখানোর আবেদন জানানো হয়। বিচারপতি রবি কিষান কাপুরের এজলাসে এই সংক্রান্ত মামলার এজলাসে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে এই সংক্রান্ত রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের তরফে একটা রিপোর্ট জমা দেওয়া হয়, আর তাই দেখে রীতিমতো আশ্চর্য হন বিচারপতি। দেখেন, প্রকল্পের টাকা ওই 5 জনের নামে এসেছে, কিন্তু তা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, যা দেখে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অবিলম্বে পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরপর 2 দিন পিছিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার হয়েছে আরজিকর কাণ্ডের শুনানি। প্রথমে ঠিক ছিল মঙ্গলবার শুনানি হবে, তা বাতিল করা হয়। পরে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ জানিয়েছিল বুধবার সবার আগেই এই মামলার শুনানি হবে, কিন্তু শেষমেশ বুধবারেও শুনানি হয়নি। এরপর আজ বৃহস্পতিবার শুরু হয় শুনানি। এদিকে সোমবার আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের মামলায় চার্জ গঠন করেছে শিয়ালদা আদালত। আদালত জানিয়েছে আগামী 11ই নভেম্বর থেকে ওই মামলার শুনানি শুরু হবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন শুনানি চলবে। গত মাসের শুরুতে অর্থাৎ ঘটনার 58 দিন পর আরজিকর কাণ্ডে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উল্লেখ করা হয়েছিল চার্জশিটে। আর ঘটনার 87 দিন পর অর্থাৎ সোমবার চার্জ গঠন করেছে আদালত। আব্দুস সাত্তারকে নবান্নের প্রশাসনে নিয়োগ করে এক চালে আস্তিনের 3টে তাস টেবিলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম থেকে কংগ্রেসে যাওয়ার সময় তিনি হাতে নিয়েছিলেন হাত চিহ্নের ঝান্ডা। তার হাতে সেই পতাকা তুলে দিয়েছিলেন প্রদীপ ভট্টাচার্য এবং অধুনা প্রয়াত সোমেন মিত্ররা। সেই তিনিই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের অংশ হয়ে গেলেন প্রায় নিঃশব্দে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান না করেই পেয়ে গিয়েছেন পূর্ণমন্ত্রীর পদের মর্যাদা। আব্দুস সাত্তার 2006 থেকে 2011 সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন। উল্লেখ্য, সাত্তারকে বিধানসভায় টিকিট দিতে দলের বর্ষিয়ান নেতা তথা বিধানসভার স্পিকার হাসিম আব্দুল হালিমকে আমডাঙ্গা থেকে এন্টালিতে পাঠিয়ে দিয়েছিল সিপিএম। সেই সাত্তারকে মমতা সরকার নিয়োগ করেছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষায় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে। একদা ঘোর সিপিএম, তারপরে কংগ্রেসই এই সংখ্যালঘু নেতার আচম্বিতে প্রশাসনিক পদে নিয়োগ নিয়ে শাসক দল এবং প্রশাসনে জোর আলোচনা শুরু হয়েছে। যে আলোচনার নির্যাস হচ্ছে কেন এবং কী কারণে। আব্দুস সাত্তারকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করার পিছনে প্রাথমিকভাবে 3টে কারণ রয়েছে, যাকে অনেকে কৌশল বা বার্তা বলেও ব্যাখ্যা করতে চাইছেন। এক হচ্ছে ববির পাল্টা মুখ, মানে ফিরহাদ হাকিমের পাল্টা মুখ। এখনো পর্যন্ত তৃণমূল সারা রাজ্যে সংখ্যালঘুদের অবিসংবাদী সমর্থন উপভোগ করে, কিন্তু গোটা রাজ্যে দলের তরফে সংখ্যালঘু মুখ একমাত্র ফিরহাদ হাকিম। তৃণমূলের অন্দরের একটা অভিমত হচ্ছে গনি খানের পরে সারা রাজ্যে ফিরহাদের মতো দাপুটে সংখ্যালঘু নেতা আর উঠে আসেননি। বাকি যে সংখ্যালঘু মুসলিম নেতারা রয়েছেন তারা মূলত বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ। ফিরহাদ প্রথম থেকেই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, পাশাপাশি তিনি কলকাতার মেয়রও। উপরন্তু তিনি দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার আস্থাভাজন। যদিও তৃণমূলের অন্দরে দ্বিতীয় মতামত হচ্ছে, যদিও বাংলাভাষী এবং হিন্দিভাষী মুসলমানদের মধ্যে ফিরহাদের গ্রহণযোগ্যতা সমান নয়, ঘটা করে দুর্গাপুজো করা তার একটা অন্যতম কারণ বলে অনেকে মনে করেন। তৃণমূলের সাংগঠনিক কাঠামো, প্রশাসন বা সাংসদদের মধ্যে সংখ্যালঘু নেতা কম নেই, কিন্তু তারা কেউই সারা বাংলার মুখ হয়ে ওঠার মতো উদ্যোগ দেখাতে পারেননি। জাভেদ খান থেকে শুরু করে শওকাত মোল্লা, মোশাররফ হোসেন থেকে হামিদুল ইসলাম প্রত্যেকেই একটা নির্দিষ্ট এলাকার নেতা। আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী, আব্দুল করিম চৌধুরী বা
গিয়াসউদ্দিন মোল্লা বা মুর্শিদাবাদের হুমায়ুন কবিরেরা সারা বছর বিতর্কে থাকেন, ফলে সারা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে তাদের গ্রহণযোগ্যতা সংশয়াতীত নয়। মনে করা হচ্ছে প্রশাসনের মূল স্রোতে সাত্তারের নিয়োগ সেই কারণেই হয়েছে। আব্দুস সাত্তার একটা সময়ে রাজ্যের মন্ত্রী ছিলেন, প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা রয়েছে, সংখ্যালঘু সমাজে তার স্বচ্ছ ভাবমূর্তিও রয়েছে। তাকে দায়িত্বও দেওয়া হয়েছে সংখ্যালঘু সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক স্তরে মুখ হিসাবে। ফিরহাদ হাকিমের পাশাপাশি আব্দুস সাত্তারকে দেখাতে চাইছে নবান্ন, যদিও সাত্তার কতটা তা হয়ে উঠতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। দ্বিতীয়ত, ফিরহাদ হাকিম সম্পর্কে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাগ সর্বজনবিদিত। তাঁদের সম্পর্কের অমসৃণতা পরোক্ষে হলেও অনেক সময় প্রকাশ্যে এসে পড়েছে। দলনেত্রী মমতাও সেই বিষয়ে ওয়াকিবহল। সেই নিরিখেও দল এবং প্রশাসনের অন্দরে ফিরহাদ হাকিমের পাল্টা একটা সংখ্যালঘু মুখ নির্মাণের প্রয়োজন ছিল। প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেসেরও অনেকে মনে করেছেন যে আব্দুস সাত্তারকে তাদের দল থেকে ভাঙিয়ে নেওয়া সংখ্যালঘু মুখ তৈরির চেষ্টা এবং মুসলিমদের বার্তা দেওয়ার জন্যই। যদিও তৃণমূলের এক প্রবীণ নেতার বক্তব্য, বরকতদার অর্থাৎ গনি খান চৌধুরীর পরে কোনো দল থেকে কোনো সংখ্যালঘু নেতা উঠে আসেননি যার সারা বাংলায় পরিচিতি আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই সংখ্যালঘুদের আস্থার মুখ, ফলে আলাদা করে সাত্তারকে মুখ করা হচ্ছে বলে মনে হয় না। দ্বিতীয় হচ্ছে প্রশাসনে রাজনৈতিক নিয়োগ। রাজনীতির আব্দুস সাত্তারকে যেভাবে প্রশাসনিক কাজে নিয়োগ করা হয়েছে তা তৃণমূলের আমলে এটা প্রথম। সাধারণত অন্য দল থেকে কোনো নেতা এলে তিনি আগে তৃণমূলে যোগ দেন, পরে দল মনে করলে তাকে প্রশাসনিক পদে নিয়োগ করা হয়েছে। যেমন রেজ্জাক মোল্লা, তিনি আগে তৃণমূলে গিয়ে পরে মন্ত্রী হয়েছিলেন। 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে তৃণমূলে সামিল হয়েছিলেন প্রাক্তন সিপিএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মইনুল হাসান। মইনুল রাজ্য পরিবহন পরিকাঠামো বোর্ডের চেয়ারম্যান। কিন্তু সাত্তার হলেন প্রথম নেতা যাকে অন্য দল থেকে প্রথমে দলে সামিল না করিয়ে প্রশাসনে যুক্ত করা হয়েছে এবং তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়েছে। এই দৃষ্টান্ত সরকার তথা শাসক দলের জন্য নতুন ধারার সূচনা বলেই বক্তব্য অনেকের। আবার অনেকে মনে করছেন এই নিয়োগের মাধ্যমে মমতা দল এবং প্রশাসনে নির্দিষ্ট বার্তা দিতে চেয়েছেন। তৃণমূলের এক সাংসদের ব্যাখ্যা হচ্ছে, আব্দুস সাত্তারকে নিয়োগের মাধ্যমে অন্য দলের স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরও বার্তা দেওয়া হলো যে আপনারাও প্রশাসনে কাজ করতে চাইলে আসতে পারেন, তার জন্য দলীয় রাজনীতির বৃত্তে প্রবেশ করতে হবে না। আব্দুস সাত্তারের নিয়োগকে তৃণমূলের একটা অংশ মহড়া হিসাবেও ব্যাখ্যা করছেন। সম্প্রতি প্রয়াত হয়েছেন বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম। ওই লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, ওই কেন্দ্রে সংখ্যালঘুর কাউকেই প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। শাসক শিবিরের অনেকেরই দাবি, উত্তর 24 পরগনার আমডাঙ্গার প্রাক্তন বিধায়ক আব্দুস সাত্তারকে প্রশাসনে নিয়োগ করে বসিরহাটের জন্য তৈরি করা হচ্ছে। তবে অন্য অনেকের পাল্টা বক্তব্য, এখনই এই সব ধারণা অতি সরলীকরণ। তেমন হলে আব্দুস সাত্তারকে বরং দলেই যোগ দেওয়ানো হতো। 3 হচ্ছে ওয়াকফ অভিজ্ঞতা। কেন্দ্রে ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে গত কয়েকদিন ধরেই ধুমধুমার চলছে, যা নিয়ে বিরোধী সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি সরব তৃণমূলেরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লিতে কল্যাণ যখন কমিটির বৈঠকে বিজেপি সাংসদদের সঙ্গে টক্কর নিচ্ছেন, তখন তৃণমূলের অন্দরে আলোচনা রয়েছে যে দল এবং প্রশাসনের অনেকেই গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট অবহিত নন। দিল্লির ঘটনার পরেই প্রশাসনের অনেকের টনক নড়ে এবং এও আলোচনা হয় যে ভবিষ্যতে ওয়াকফ বিল আইনে পরিণত হলে এই রাজ্যেও তার প্রভাব পড়বে। সেক্ষেত্রে সাত্তারের পূর্ব অভিজ্ঞতাকে প্রশাসন কাজে লাগাতে চাইছে। যদিও সংখ্যালঘু মন্ত্রী হিসেবে সাত্তার কতটা করিতকর্মা ছিলেন তা নিয়ে অনেক প্রাজ্ঞজনই সংশয় প্রকাশ করছেন। সাত্তার মন্ত্রী ছিলেন 13 বছর আগে, 13 বছর পরের পরিস্থিতিতে সেই অভিজ্ঞতা তিনি কতটা কাজে লাগাতে পারবেন তা নিয়ে অনেকে সন্দিহান। তবে তাঁরাও মানছেন আব্দুস সাত্তার শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিক, ফলে প্রশাসনে তার আগমনে একটা নির্দিষ্ট বার্তা পৌঁছবে। শেষে সংঘই কিনা শিরোধার্য, ভোট প্রচারে উগ্র হিন্দুত্বেই ফিরে গিয়েছেন নরেন্দ্র মোদী। হিন্দুত্ব খাতরে মে হ্যায় এই সতর্ক বার্তা সরাসরি তার মুখে শোনা যায়নি বহুদিন। উত্তর ভারতের পর ক্রমে দক্ষিণেও বিজেপি তথা সংঘ পরিবারের ভোট রাজনীতির ভরকেন্দ্র হয়েছে হিন্দুত্ব। সেই তুলনায় ব্যতিক্রমী ছিল উপজাতি প্রভাবিত অরণ্য এবং দারিদ্র সংকুল ঝাড়খণ্ড। সেখানে ধর্মের তুলনায় এতদিন রুটি কাপড়া মকান কিংবা বিজলি পানি সড়কই ছিল আদিবাসী নাগরিকদের
চাহিদার অগ্রাধিকার, কিন্তু এবার বিধানসভা ভোটের আগে সেই উন্নয়নকে পিছনের সারিতে রেখে বিজেপির ভোট প্রচারে প্রধান স্থান করে নিয়েছে হিন্দুত্ব। আর সেই প্রচার কৌশলের সেনাপতি হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী নিজে। ঝাড়খণ্ডের গাড়োয়া জেলায় প্রচারে গিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী হিন্দুত্বকেই পাখির চোখ করেছেন নিজের ভাষণে। বাংলার সঙ্গে ঝাড়খণ্ডকে এক সারিতে বসিয়েছেন কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং স্থানীয় জনতা দলের জোটকে সরাসরি চোখ রাঙিয়েছেন। এরা ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীদের জোট। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যকে গ্রাস করে নিয়েছে। কিন্তু ভোট প্রচারে উন্নয়নের বদলে কেন হঠাৎ এমন উগ্র হিন্দুত্বে ফিরেছেন নরেন্দ্র মোদী? কারণ আর কিছু নয়, কারণ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS-এর কড়া নির্দেশ। অমিত শাহের মতো প্রধানমন্ত্রীও সেই নির্দেশ শিরোধার্য করেছেন বলেই দৃঢ় বিশ্বাস রাজনৈতিক মহলের। ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে পারস্পরিক স্বার্থের বিষয়ে ভার্চুয়ালি আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। এই ঘটনার 3 মাস পর গতকাল বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। গত 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করার পর দুই দেশের সেনাপ্রধানদের মধ্যে এই প্রথম এই ধরনের আলাপচারিতা সংঘটিত হলো। ভারতীয় সেনাবাহিনীর একটা বিবৃতি অনুসারে দ্বিবেদী ভিডিও কলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, দুজনে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে মত বিনিময় করেছেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তান এবং চীন বাংলাদেশে তাদের প্রভাব আরও দৃঢ় করতে পারে এমন জল্পনার পরিপ্রেক্ষিতে দুদেশের সেনাপ্রধানের মধ্যে এই আলোচনা তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লি এবং ঢাকা হাসিনা সরকারের আমলে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এবং প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সহ বিভিন্ন ফ্রন্টে সহযোগিতা বৃদ্ধি করেছে। আমেরিকায় ক্ষমতা হস্তান্তরের পর কাকে কোন দায়িত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার করেছেন কমলা হ্যারিস। বুধবার রাতে দেয়া এক ভাষণে তিনি বিজয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এরপর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও জানিয়েছেন কমলা হ্যারিস। অন্যদিকে কাকে কোন দায়িত্ব দেবেন তাই নিয়ে কাজ শুরু করেছে ট্রাম্প শিবির। জানা গিয়েছে, অনুগতদের বাইরে এমন কাউকে দায়িত্ব দেওয়া হবে না যিনি ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে বাধা হতে পারে। ওয়াশিংটন পোস্টের একটা খবর অনুযায়ী ট্রেজারি সেক্রেটারি পদে প্রতিযোগীদের মধ্যে হেজ ফান্ড বিনিয়োগকারী ধনকুবের জন পলসন এবং অর্থনৈতিক উপদেষ্টা স্কট বেসেন্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের জন্য সিনেটর মার্কো রুবিও এবং জাতীয় প্রতিরক্ষা বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান রিচার্ড গ্রেনেলের নাম বিবেচনা করছে ট্রাম্প শিবির। এছাড়াও ওই ডিপার্টমেন্টে সম্ভাব্য তালিকায় উল্লেখযোগ্য কয়েকজনের নাম রয়েছে। তারা হচ্ছেন নর্থ ডাকোটা গভর্নর ডক বারগাম এবং বিবেক রামাস্বামী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্ভাব্য ব্যক্তি হচ্ছেন সিনেটর টম কটন। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম কাজ হচ্ছে একজন চিফ অফ স্টাফ বাছাই করা। এক্ষেত্রে ব্রুক রোলিন্সের পাশাপাশি তার প্রচার উপদেষ্টা সুশি ওয়াইলস এগিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকতে পারেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনির গাজায় 1 বছরের বেশি সময় ধরে সংঘাত অব্যাহত রেখেছে ইসরায়েল, যার ফলে দেশের রাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিজের প্রতিরক্ষা মন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই খবর দিয়েছে অনলাইন CNN। এতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কের ফাটল ধরেছে বলে বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন। রেকর্ড করা এক বিবৃতিতে মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই কথা জানিয়েছেন। ইয়োব গ্যালান্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ইসরায়েল কাচ, যিনি বর্তমানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন গিডিয়ন সার। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাসেম বলেছেন, একমাত্র যুদ্ধক্ষেত্রই ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে পারে। তিনি পরিষ্কার করে বলেছেন, একমাত্র যুদ্ধক্ষেত্রই চলমান এই আগ্রাসনের অবসান ঘটাতে পারে। হিজবুল্লাহর মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো শেখ নাইম কাসেম গতকাল বুধবার প্রকাশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি বলেছেন, ইসরায়েলের এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের ড্রোন বা ক্ষেপণাস্ত্র পৌঁছতে পারে না। ইরানের আণবিক শক্তি সংস্থা AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কার দেশ সফলতার সাথে বিশ্বের শীর্ষ পরমাণু শক্তিধর দেশগুলোর সারিতে পৌঁছেছে। এজন্য তিনি ইরানের তরুণ বিজ্ঞানী এবং গবেষকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।